আর শুরু হইতেছে র্যাবের তাণ্ডব। গুম খুন আবার শুরু হবে। প্রথম পদক্ষেপ ছিল গুম আইন বাতিল করা। এখন বিএনপি র্যাবকে শক্তিশালী করতেছে। আমরা তো তখন বুঝি নাই যে কেন গুম আইন বাতিল করলো বিএনপি। এখন পুরা ছবিটা পরিষ্কার হইতেছে। হাসিনার চাইতো ভয়ঙ্কর মানবাধিকার লঙ্ঘন নামে আসতেছে বিএনপির হাত ধইরা। ব্যানে ব্যানে করছি না। এই যে দেখেন, র্যাবরে 163টা নতুন গাড়ি কিনে দিতেছে বিএনপি সরকার। জঙ্গল সলিমপুরে নতুন ট্রেনিং সেন্টার হইতেছে। আমেরিকার স্যাংশন খাওয়া এই খুনে বাহিনীকে বিএনপি আবার পাইলা পুষা বড় করতেছে। এমনি এমনি না, ওইগুলা করার জন্য কইতেছে নাম পাল্টাবে, নতুন আইন করবে, যেন মানবাধিকার মাইনা চলে এই খুনি বাহিনী। এই র্যাব বিএনপির ইলিয়াস আলীরে গুম করেছিল। বিএনপি নিজেই র্যাব বিলুপ্তির দাবি করেছিল, আর ক্ষমতা এসে সেই র্যাবের নাম পাল্টাইতেছে। নাম পাল্টাইলে ভালো হয়ে যাবে? শিলং সালাউদ্দিনরে কেন কেউ জিগায় না? র্যাব তো বিএনপি বানাইছিল। র্যাব চলে কোন আইনে জানেন? আসেন সেটা একটু বুঝে দেখি, র্যাব কোন আইনে চলে। র্যাব চলে অস্ত্রধারী পুলিশ ব্যাটালিয়ন সংশোধন আইন 2003-এর অধীনে। এরা 9 জুলাই 2003 সালে পাশ হয়েছে খালেদা জিয়ার আমলে। আর এই আইনটা যেটা সংশোধন করে র্যাব বানানো হয়েছে, সেটা 1979 সালের অস্ত্রধারী পুলিশ ব্যাটালিয়ন অধ্যাদেশ, জিয়াউর রহমান সরকারের আমলে সামরিক অধ্যাদেশ। মূল আইনটা 1979 সালের অধ্যাদেশ, জিয়াউর রহমানের সামরিক সরকারের। আর 2003-এর সংশোধনীটা খালেদা জিয়ার সরকারের। অর্থাৎ র্যাবের আইনি কাঠামো যেটা পুরাপুরি বিএনপি পরিবারের নির্মাণ। র্যাব যে দুইটা আইনি কাঠামোর উপরে দাঁড়ায় আছে, দুইটাই বিএনপির তৈরি। আর এখন কইতেছে আইন পাল্টাবে। তো আগে যখন র্যাব বানানো হয়েছিল তখন এই আইনের কথা ভাবেন নাই কেন? বালশুন, র্যাব যে আইনে খুনি দানে ভইয়া উঠছে, সে আইন তো আপনারই বানানো। এটা দায় কার? এত মানুষ গুম হইলো, ক্রসফায়ারে মারা গেল, এখন মানবাধিকার মাইনা যেন চলে সেজন্য আইন বানাবেন? র্যাব তো আইন মাইনাই খুন করছে। যে আইন বানাবেন সেই আইন মাইনা খুন অব্যাহত রাখবে। যে মানুষগুলো মারা গেল, নিখোঁজ হইলো, তাদের জীবন কি মূল্যহীন? তো র্যাব কিভাবে তৈরি হয়েছিল সেটা আপনারা জানেন? আপনাদের বলি, হয়তো অনেকেরই জানেন না, ইয়াংরা হয়তো অনেকেই জানে না। আসেন সেটা একটু বলি। 2002 সালে খালেদা জিয়া ক্ষমতা এসেছিল সন্ত্রাস নিয়ন্ত্রণ করার প্রতিশ্রুতি দিয়া। উল্টা আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারে যাচ্ছেতাই হয়ে গেছিল। ঢাকা শহরে কয়েকজন কমিশনার খুন হইল। প্রকাশ্য দিবালোকে খালেদা জিয়া আর্মি নামাইল, নাম দিল অপারেশন ক্লিন হার্ট। আর্মি ধরে নিয়ে যাইতো যারে তারে। আর্মি ক্যাম্পে নির্যাতনে যারা মারা যেত কইতো হার্ট অ্যাটাক করছে। অপারেশনে 40,000-এর বেশি নিরাপত্তা বাহিনী অংশগ্রহণ করেছিল। যৌথ বাহিনী 11,245 জনকে গ্রেপ্তার করছিল। শত শত মানুষ আহত হয়েছিল। 40 জনের বেশি হেফাজতে মারা গেছিল। 40 জন। এইসব বিচার বহির্ভূত হত্যাকাণ্ডকে খালেদা জিয়ার সরকার ইন্ডেমনিটি দিল। আইন শৃঙ্খলা পরিস্থিতির ড্রামাটিক উন্নতি হয়েছিল, এটা সত্য। তো বাঙ্গুরা তখন বুদ্ধি বের করলো, এইভাবে তাইলে সন্ত্রাস নিয়ন্ত্রণে রাখা যায়, আর্মি থাকতে হবে মাঠে। তৈরি হইল র্যাব। কালো পোশাক কেন হইল জানেন র্যাবের? সর্দির বডিগার্ডরা যে জয় বাংলা করেছিল বেঙ্গল ল্যান্সার, তাদের ইউনিফর্ম। এই যে দেখেন বেঙ্গল ল্যান্সারের ইউনিফর্ম ট্যাঙ্কের উপরে দেখেছেন কালো, ওটাই। এই র্যাব গঠন করাটাই তো আইনত একটা ভুল ধারণা, মারাত্মক ভুল ধারণা। বাঙ্গুরা এমনই গর্ধব যে এইটা যে খুনি বাহিনী হয়ে উঠবে সেটা বুঝতে পারেন। এটা প্রথমেই বোঝা যায়। কেন এটা ভুল ধারণা আসেন বুঝায় বলি। র্যাব বানানোর লক্ষ্যই ছিল আর্মিকে দিয়া সিভিল ক্রিমিনাল অ্যাক্টিভিটিস সামাল দেওয়া। কিন্তু সেনাবাহিনী দেশের সিভিল সিটিজেনের সাথে তো ডিল করার জন্য তৈরি হয় নাই। সেনাবাহিনী কি করে? সেনাবাহিনী কারে ফাইট করে? দেশের শত্রুরে ফাইট করে। সে দেশের শত্রুর সাথে ডিল করে। সেইখানে সে হয় শত্রুকে নিশ্চিহ্ন করে দেবে, নয়তো নিজে নিশ্চিহ্ন হয়ে যাবে। এখানে কোনো আইন নাই, মানে আন্তর্জাতিক আইন আছে, সে যুদ্ধাপরাধ করতে পারবে না। কিন্তু বোমা ফেলায় যদি শত্রু সেনাদের সাফা কইরা দেয়, মিলিটারির কোনো অপরাধ নাই, বরং আমরা মেডেল দিয়ে তারে পুরস্কৃত করব। তাই মিলিটারি মাইন্ডসেট একদম আলাদা। কিন্তু পুলিশ দেশের শত্রুর সাথে ডিল করে না, সে ডিল করে দেশের নাগরিকের সাথে। তাকে দেশের আইন মাইনা, নাগরিক অধিকারের সীমানা মাইনা ডিল করতে হয়। সে শুধু অপরাধীর সাথে কিন্তু ডিল করে না, সে নিরপরাধ মানুষের সাথেও ডিল করে, ভালো মানুষের সাথেও ডিল করে। ধরেন ইমিগ্রেশন পুলিশ, সে কি অপরাধীর সাথে ডিল করে? বা ট্রাফিক পুলিশ। আবার ধরেন কোনো ক্রাইম হয়নি, তাও তো পুলিশ লাগে। জিনিস হারাইলে তো পুলিশে ডায়েরি করতে হয় থানায়। রাস্তায় দুর্ঘটনা হইলে পুলিশকে ডিল করতে হয়। কেউ হারায় গেলে আমরা পুলিশের সাহায্য নিই। ধরেন কেউ রাগ কইরা বাসা থেকে বের হয়ে গেছে, আপনি খুঁজে পাইতেছেন না, এটা তো ক্রিমিনাল অফেন্স না, কে ডিল করবে? পুলিশই তো। তো এই পুলিশের কাজ মিলিটারি মাইন্ডসেট দিয়ে চালানো যাবে? মিলিটারির মতো করে সিভিল ইস্যু ডিল করা যাবে? তাইলে করা যাবে? এটা হবে না তো। প্রতিষ্ঠার পরে খালেদা জিয়া র্যাবের ভূমিকা প্রশংসা করছিলেন, বলছিলেন যে প্রশংসা করতেছে সন্ত্রাস দমনে সাহসী এবং নিরপেক্ষ অভিযান চালানোর জন্য।
পরে উনি বুঝেছিলেন যে ভুল হয়েছে। ভুল বুঝে কি করলেন? 2014 সালে খালেদা জিয়া র্যাবকে ক্যান্সার বলে বিলুপ্তির দাবি করলেন। নারায়ণগঞ্জে 7 খুনের পর খালেদা জিয়া প্রথম প্রকাশ্যে র্যাব বিলুপ্তির দাবি তোলেন। 10ই মে 2014 নিখোঁজ বিএনপি নেতা সাজেদুল ইসলাম, মানে আমাদের তুলির ভাই আর কি, তার পরিবারের সঙ্গে দেখা করে বললেন যে র্যাব গঠন হয়েছিল জনগণের জীবন সম্পদ রক্ষা করার জন্য, কিন্তু এখন এই বাহিনী রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার হইতেছে। আমি এই এলিট ফোর্স বিলুপ্তির দাবি করতেছি। খালেদা জিয়া নিজে বিলুপ্তির দাবি করছে, তুলির ভাইয়ের বাসায় গিয়ে এই দাবিটা করছে। 13ই মে 2014 সিদ্ধিরগঞ্জে 7 খুন হয়েছিল না, এই 7 খুনের পরিবারগুলো সান্ত্বনা দিতে যেয়ে বলেন এই বাহিনীর আর কোনো প্রয়োজন নাই, কারণ তারা জনগণের বিরুদ্ধে দাঁড়িয়েছে। 2014 সালেই মুন্সিগঞ্জের এক সমাবেশে খালেদা জিয়া র্যাবকে ক্যান্সার আখ্যা দিয়ে বলেন সংস্কারে কাজ হবে না, বিলুপ্তি করতে হবে। র্যাবকে রক্ষী বাহিনীর সাথে তুলনাও করেছিলেন। 28শে মে 2014 লন্ডনে জিয়াউর রহমানের 33তম মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠান হতেছে। তারেক রহমান র্যাব বিলুপ্তির দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি উদ্বোধন করে কইলেন র্যাব অবিলম্বে বিলুপ্ত করা সময়ের দাবি। নারায়ণগঞ্জের 7 খুনে শুধু র্যাব সদস্যরাই জড়িত না, প্রধানমন্ত্রী শেখ হাসিনাও জড়িত। বিএনপি র্যাব বিলুপ্তির জন্য 2024-এর পরে আনুষ্ঠানিক সুপারিশও দিল। কি মজার কথা! 5ই ডিসেম্বর 2024 অন্তর্বর্তী সরকারের পুলিশ সংস্কার কমিশনে আনুষ্ঠানিক প্রস্তাব জমা দিল। সেখানে র্যাব বিলুপ্তি আর একটা পুলিশ কমিশন গঠনের সুপারিশ ছিল। 10ই ডিসেম্বর গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন করলো বিএনপির স্থায়ী কমিটির সদস্য আর এখনকার স্পিকার মেজর হাফিজ। ওইখানে আনুষ্ঠানিকভাবে দাবিটা ঘোষণা করলেন। উনি বললেন মেডিকেল সায়েন্সে এটা বলা আছে যখন গ্যাংগ্রিন পুরোপুরি ছড়ায় যায় তখন কাইটে ফেলা ছাড়া উপায় থাকে না। র্যাব আন্তর্জাতিকভাবে নিন্দিত হইয়া দেশের ভেতরে দানবে পরিণত হয়েছে। বেশিরভাগ গুম, খুন আর বিচার বহির্ভূত হত্যাকাণ্ড র্যাবই করেছে। তাই আমরা এর বিলুপ্তির সুপারিশ করিতেছি। ভিডিও আছে, দেখেন, এডিটর সাহেব দেখান। যত ধরনের খুন যখন এবং যত এক্সট্রা জুডিশিয়াল কিলিং সবকিছু অধিকাংশই এই র্যাবের মাধ্যমে হয়েছে। সেজন্য আমরা এটিকে বিলুপ্ত করার জন্য সুপারিশ করেছি। দেখেছেন, এইভাবে বলার পরে ইউনূস সরকারের তো উচিত ছিল পরের দিন র্যাব বিলুপ্ত করে অধ্যাদেশ জারি করে নাই। কেমন বেকুব দেখেন, রেখে দিছে। হ্যাঁ, এত বেকুবের বেকুব এই ইউনূস সরকার ছিল। এখন এই 22তম প্রতিষ্ঠাবার্ষিকী হইল এই কয়েকদিন আগে, ওইখানে শিলং সালাউদ্দিন গেছে। ওইখানে বলে যে র্যাবের জবাবদিহিতা, স্বচ্ছতা আর মানবাধিকার সুরক্ষা নিশ্চিত করতে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। সরকার বিবেচনা করতেছে এই বাহিনী বর্তমান নামে চলবে নাকি নতুন এলিট ফোর্স গঠন করা হবে। নতুন নাম হয়েছে কিন্তু। আরো বলছে যে কিছু কর্মকর্তার কর্মকাণ্ডে বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। ফ্যাসিবাদী শাসন আমলে কোনো প্রতিষ্ঠানই অক্ষত থাকে নাই, পুলিশ, সেনাবাহিনী, র্যাব, বিজিবি সবাই। কিন্তু কয়েকজন কর্মকর্তার কাজের জন্য পুরো প্রতিষ্ঠানকে তো দায়ী করা যায় না। না না না, তা তো বটেই, তা তো বটেই। এই যুক্তি তো আওয়ামী লীগও দেয়। যারা গ্যাংগ্রিন বলবে এরা নিজেরা, তার 2 দিন পরে বলবে কয়েকজন কর্মকর্তার কাজের জন্য পুরো প্রতিষ্ঠানকে দায়ী করা যায় না। খালেদা জিয়া বলবেন সংস্কার করে লাভ নাই, বিলুপ্ত করতে হবে। আর এরা বলবে নাম বদলাবে, আইন ঠিক থাকবে, বাহিনী থাকবে। যেই তারেক রহমান লন্ডনে নির্বাসনে থেকে র্যাব বিলুপ্তির জন্য গণস্বাক্ষর কর্মসূচি শুরু করছিলেন, সে বাংলার লুথার কিং যখন হইল তখন র্যাবের গাড়ি কিনে দেয় 163টা, নতুন ট্রেনিং সেন্টারের ব্যবস্থা করে। নাম হবে SIF, স্পেশাল ইন্টারভেনশন ফোর্স। ওরে বাবা, ইংরেজি যেহেতু কইছে ঠিকই কইছে না। আপনারা নিজেরা যা দাবি করেছিলেন অন্য সরকারের কাছে, এখন নিজেরাই করেন সেটা। নিজের দাবি নিজেই মানেন, আমাদের দাবি মানা লাগবে না। আপনারা নিজেরা যে দাবি তুলেছিলেন সেই দাবিটাই পূরণ করেন না কেন? নতুন বোতলে আগের মদ খাইতে চাই না তো আমরা। এটার নাম করতে রাজনীতি না, এটার নাম বিশ্বাসঘাতকতা। সরাসরি নিরবিচ্ছিন্ন লজ্জাহীন বিশ্বাসঘাতকতা। এই জন্য আজকের তরুণ সমাজ পলিটিশিয়ানদের পছন্দ করে না। এদের কোনো কথার দাম নাই, 1 ফুটা পয়সা দাম নাই। তারেক রহমান নিজের প্রতি কমিটমেন্ট তো রাখেনি, নিজের মায়ের একটা অঙ্গীকারও রাখে না। তারেক রহমান খালেদা জিয়ার জানাজায় গিয়ে সবাইরে বলছে আম্মার যদি কোনো পাওনা থাকে সেটা আমি শোধ করব। তাহলে শোধ করেন। খালেদা জিয়া যা যা বলছেন, জাতির কাছে যা যা প্রতিশ্রুতি দিয়েছেন সব রাখেন, পরিশোধ করেন। মায়ের প্রতিশ্রুতি পরিশোধ করেন। রাজনীতিবিদ হিসেবে তো ব্যর্থ হয়েছেন, সন্তান হিসেবে ব্যর্থ হইয়েন না। যে বাহিনী আপনাদের বাইরেই ঘুম করছিল সেই বাহিনীকে আপনারা পাইলা পুষা বড় করতেছেন। এর দাম দিতে হবে। আজ না হোক কাল, কাল না হোক পরশু, দাম দিতেই হবে। ইতিহাস কাউকে মাফ করে না, বিশ্বাসঘাতকতাকে কোনোদিনই করে না। আপনারা যা বলছিলেন সেটা করেন, আর যদি সেটা না করেন তাহলে বাংলাদেশের মানুষ আপনাদেরকে ইতিহাসের সেই আস্তা করে ছুঁড়ে মারবে যেই আস্তা করে হাসিনাকে তারা ছুঁড়ে মারছে। ইনকিলাব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। সিলেটের গোয়াইনঘাট উপজেলা সোনারহাট সীমান্ত, নামটা খুব সুন্দর তাই না? সোনারহাট সীমান্ত। এই সোনারহাট সীমান্তে
গতকালকে বিকেলের দিকে কৃষকরা তাদের ঘরে ফিরতেছিল গরু ছাগল নিয়ে, সন্ধ্যা হয়ে আসতেছে, পাখিরা যার যার ঘরে ফিরতেছে। পাখিদের কি মজা দেখেন, বাংলাদেশের পাখি ভারতে উইরা যায়, ওইখানে ঘুরা বেড়ায় সারাদিন, আবার ভারতের পাখি বাংলাদেশে আসে, সারাদিন ঘুরা বেড়ায়, সন্ধ্যা হইলে যার যার দেশে ফিরত যায়, পাসপোর্ট লাগে না, ভিসা লাগে না। গতকালকে ওই সোনার হাট সীমান্তে সন্ধ্যার আগে পাখিরা যার যার ঘরে ফিরে যাচ্ছিল, মানুষজন যার যার ঘরে ফিরে যাচ্ছিল, ওই টাইমে ওই পার থেকে, সীমান্তের ওই পার থেকে গুলি শুরু হয়ে গেল। বুলেটের শব্দে চারিদিকে দৌড়াদৌড়ি, পাখির কিচির মিচির, ভাই ভয় পেয়ে গেল সবাই, যার যার ঘরে সে যায় লুকায়া পড়লো। কিন্তু ব্যারাক থেকে দৌড়ায় বাইরে আসলো কে? বাংলাদেশ বর্ডার গার্ড। স্যালুট আপনাদের জন্য, হ্যাঁ ভাই স্যালুট দিতে হবে, কারণ ওই কাজটা আর করে নাই। ওই যে আগে সীমান্তে গোলাগুলি হইলে, কাউকে মেরে ফেললে ফ্ল্যাগ মিটিং করো, সাদা পতাকা লাগায়া, তারপরে দুই দল বৈশা ওই যে লিখিত নেওয়া লাশ বুঝিয়া পাইলাম, ওই পথে যায় নাই। বুলেটের জবাব বুলেট দিয়েই দিল। এই পার থেকেও শুরু হয়ে গেল ভাই গোলাগুলির একটা টাইমে ওই পাশ থেকে আর কোনো গুলির শব্দ আসলো না। ওইটা বুঝা নিল, হায় হায় এটা কি, এই কোন সাহস, ওরা তো ভাবতে পারে না যে এদিক থেকে আবার গুলি করতে পারে কেউ। বাংলাদেশ বর্ডার গার্ড এই পাশ থেকে গুলি কইরা বুঝাই দিল, তোমাদের সঙ্গে ওই আগের বুঝাপড়া চলবে না, তোমরা মারবার, আমরা লাশ বুঝাই নেবো, খালি লাশ গনতে থাকুম তা হবে না, বুলেটের জবাব বুলেট দিয়ে দিতে হবে। এতে একটা জিনিস ভাই ভালো হলো কি জানেন, বর্তমান সরকারের জন্য, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য সবচেয়ে ভালো হলো কি জানেন, ওনাদেরকে অনেকে বলতো ওরা ভারত ঘেঁষা, ভারতের সঙ্গে তলে তলে হাত মিলায়া বাংলাদেশে আসছে। ওই যে আনন্দবাজার পত্রিকায় উনি যেদিন আসে, অর্থাৎ তারেক রহমান সাহেব যেদিন লন্ডন থেকে বাংলাদেশে আসে, এই আনন্দবাজার পত্রিকায় তিনটা কথা লিখছিল না, যে কথাগুলোর কারণে আমরা সবাই সন্দেহ করছি ও ওনাদের সঙ্গে বোঝাপড়া কইরা বাংলাদেশে আসছে, ভারতই এই সরকারকে বসাইছে গদিতে, ভারতের হাত ছিল। এই যে গতকালকে সোনার হাট সীমান্তের মধ্যে যেভাবে জবাব দিয়ে দিল, এইভাবে যদি ভাই আর চারটা পাঁচটা জবাব দেয় না, তাহলে কেউ আর এই সরকারকে সন্দেহ করবে না। আর সন্দেহ করার কারণও নাই ভাই। কারণ কি জানেন, দেখেন শেখ হাসিনা এর আগেও কিন্তু একবার বলছিল টুস করে আমি ঢুইকা যাবো, সেটা এমন ভাবে ভাইরাল হয়েছিল, হ্যাঁ ভাই যারা আওয়ামী লীগ করে, ছাত্রলীগের ছেলেপেলেরা ওই সীমান্তের কাছাকাছি যায় না, চুপচাপ বসে থাকতো যে কখন আপা আসে, কখন আপা আসে, বিশ্বাস করছিল। কিন্তু আসলে কি উনি ভুয়া কথা বলে? একজন প্রাক্তন প্রধানমন্ত্রী যে 2 যুগ এই দেশকে পরিচালনা করছে, এই দেশের প্রধানমন্ত্রী ছিল, সে কি ফাউল কথা বলবে? নিশ্চয়ই না। দেখেন ইন্ডিয়ান টাইমসের সাথে একটা সাক্ষাৎকার দিছে, আবার সেই আনন্দবাজার পত্রিকাতেও সাক্ষাৎকার দিছে। এখানে উনি কি বলছে, মূল সারমর্ম হচ্ছে আমি মাথা উঁচু করে বাংলাদেশে প্রবেশ করব যে কোনো সময়। তখন ওনাকে বারবার জিজ্ঞেস করছে কবে আসবেন। এই যে 17ই মে গেল না, এই 17ই মেতে অনেক আগে অতীতে এই ভারত থেকে বাংলাদেশে ইন করছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব, সেই সুযোগটা কইরা দিছিল ওই আওয়ামী লীগকে। শেখ রেহানা, শেখ হাসিনা ওই 17ই মেতে ইন করছিল। সাংবাদিকরা জিজ্ঞেস করতেছে এটা কিছুদিন আগের ঘটনা আর কি, এই 17 মের আগের ঘটনা, বলতেছিল এই 17 মেতে কি আপনি ইন করবেন? তখন শেখ হাসিনা বলতেছে 17 মেতেই কেন আমাকে ইন করতে হবে, আরো পরেও ইন করতে পারি, আরো আগেও ইন করতে পারি। তখন উনাকে আবার জিজ্ঞেস করছে তাহলে কি আমরা ধৈর্য নিতে পারি যেদিন আপনি বাংলাদেশ ছাড়ছিলেন, অর্থাৎ 5ই আগস্ট, আগামী 5ই আগস্টে আপনি বাংলাদেশে প্রবেশ করবেন, এটা কি আমরা ধৈর্য নিতে পারি? তখন শেখ হাসিনা বলতেছে সেই 5ই আগস্ট তো অনেক দূর, এর আগেও তো হইতে পারে। রহস্যময় জবাব, এর আগেও হইতে পারে, পরেও হইতে পারে, তবে আমি যখনই ইন করব মাথা উঁচু করে ইন করব। তাতে কি বোঝা যায়? একটা জিনিস বোঝা যায়, উনি আইনের কাছে আইসা ধরা দিবে, অর্থাৎ আইনের হাতে উনি নিজেকে তুইলা দিবে, কারণ ওনার তো ভাই ওই হুকুম হয়ে গেছে, ওইটা নিয়ে মামলা লড়বে, ওনার জন্য 100 উকিল দাঁড়ায় যাবে, প্রয়োজনে বিদেশ থেকে নিয়ে আসবে। এইসব অঙ্ক যদি মিলান আর সত্যি সত্যি উনি আইসা যদি আইনের কাছে নিজেকে সোপর্দ করে, তাহলে একটা জিনিস হবে, সেটা কি জানেন? আওয়ামী লীগ বেঁচে যাবে। আওয়ামী লীগ তখন মুখ খুইলা বলতে পারবে, সাহস কইরা বলতে পারবে, যারা আওয়ামী লীগ করে তারা বলতে পারবে যে আমরা পালায় যাই না, আমরা আইনের সাথে লড়াই কইরা আমাদের আপাকে ছিনে আনবো, আবার আমরা নির্বাচনে দাঁড়াবো, এটা বলতে পারে, বলার সুযোগটা থাকে। কিন্তু এই সুযোগটা কি পাবে? না, পাবে না। কারণ কি জানেন, এক খাপের মধ্যে 2টা তলোয়ার ঢুকানো যায় না। 71-এর তো একটাই খাপ, 71 তো একবারই হয়েছে, 71 তো একটা খাপ,
ওই একটা খাপের ভিতরে দুইটা তলোয়ার কেমনে ঢুকাবেন? একটা তলোয়ারের নাম শেখ মুজিবুর রহমান, আরেকটা তলোয়ারের নাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এই দুইটা তলোয়ার ওই একটা খাপে তো ঢুকানো যাবে না। ৭১ তো এখন পুরাটাই বিএনপির হাতে। হ্যাঁ, ৭১ পুরাটাই বিএনপির হাতে। স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কোথায় বলছে? মহান সংসদে দাঁড়ায় বলছে। কে বলছে সেটা সবচেয়ে বড় কথা। মহামান্য রাষ্ট্রপতি বলছে। কার রাষ্ট্রপতি? আওয়ামী লীগের রাষ্ট্রপতি শেখ হাসিনার রাষ্ট্রপতি সাক্ষী দিতেছে মহান সংসদে দাঁড়ায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক। উনি কিন্তু শেখ মুজিবুরের নাম মুখে নেয় নাই। তাতে কি বোঝা যায় না এই ৭১ এখন উনাদের হাতে, উনারাই দখল করছে। যেহেতু উনারা সরকারে আছে, তাহলে কি কারণে ৭১-এর আরেকজন দাবিদার, অরিজিনাল দাবিদারকে আবার নিয়ে আসবে? তাহলে কি এক খাপের মধ্যে দুই তলোয়ার ঢুকানো যাবে? যাবে না। যার জন্য এই সুযোগ দিবে না। আর দিবে না বইলেই তো ভারতের সাথে বোঝাপড়াটা হইল না, ওই সমঝোতাটা হইল না। কে জানি বলছিল সমঝোতা? আমাদের সেতু মন্ত্রী বলছিল সমঝোতা। দেখেন উনি বাউ ফলে গেছে। বাউ ফলে গিয়ে একটা বিরাট বেজ্জতি হয়েছে। ওইখানে একটা বগা ঘাট আছে বাউ ফলে। ওই বগা ঘাট যদি সিলেট থাকতো অন্যরকম হইতো। এই বগা সেই বগা না। এই বগা ঘাটে গেছিল এই সেতু মন্ত্রী রবিউল ইসলাম রবি। উনি গেছিল ওইখানে। যাওয়ার পর ভাই উনার দলের লোকরাই উনাকে ওইখানে দাঁড়াইতে দেয় নাই, মঞ্চেই উঠতে দেয় নাই। ওইখানকার দুজন এমপি, একজন বিএনপির, একজন জামাতে ইসলামের কে ডাক্তার শফিকুল ইসলাম মাসুদ, জামাতের এমপি। মঞ্চের মধ্যে মাসুদ সাহেবের ছবি আছে, আরো কি কি জানি লেখা আছে, আরো অনেক কিছু আছে। কিন্তু ওইখানে কেন তারেক রহমান সাহেবের ছবি নাই, বেগম খালেদা জিয়ার ছবি নাই, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি নাই? উনার ভক্তরা মানে বিএনপির ভক্তরা ওই প্রশ্ন সামনে আই না, উনাকে মঞ্চে উঠতে দেয় নাই। ওই ঘাট থেকে উনাকে বিদায় করে দিছে। ৪৫ মিনিট ওইখানে ছিল ভাই। আর এই গরমের মধ্যে উনি ওই স্যুট টাই পইরা গেছে, না টাই ছিল না, কোটটা পইরা গেছে। ওই কোটটা পইরা এই গরমের মধ্যে উনার নিজের দলের লোকেরা ভুয়া স্লোগান দিতেছে। এগুলা কি মাইনা নেওয়া যায়? মাইনা নেওয়া যায় না। দেখেন ক্ষমতায় আছে, ক্ষমতায় থাকার পর এই অবস্থা। ক্ষমতা না থাকলে এটা কোন পর্যায়ে চলে যাইত ভাবা যায়। যাই হোক, উনি মন খারাপ কইরা মাইন্ড কইরা ওইখান থেকে চলে আসছে। জানি না ওই ব্রিজটা হবে কিনা। আর আপনারা যারা আয়োজন করছেন, আপনারা তো জানেন এই দেশের সিস্টেম। আপনারা কেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি দিবেন না, বেগম খালেদা জিয়ার ছবি দিবেন না? অন্তত তারেক রহমান সাহেবের ছবিটা তো দিতে পারতেন। যার জন্য ভক্তরা মাইনা নিতে পারে নাই। ভক্তরা তো পাগল তারেক রহমান সাহেবের জন্য। হ্যাঁ ভাই, উনার ভক্তরা এত পাগল, উনি যেখানেই যায় সেটার আলাপ না হইয়া ওই যে গাড়ির সাথে সাথে যারা দৌড়ায় তাদের নিয়ে আলোচনা চলে আসে। আমি তো মনে করি ওদেরকে থামানো উচিত। হ্যাঁ, ওদেরকে বাসায় ডাইকা থামাই দিতে হবে, ধমক দিয়া থামাই দিতে হবে। কারণ কি জানেন, ভালো ভালো অর্জনগুলা ডাইভার্ট হয়ে যায়, মানুষেরা ঘুরায় দেয় ওই দৌড়ের দিকে। ওই যে দৌড়াইতেছে। আপনি গেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়, ওখানে অনেক সুন্দর সুন্দর কথা বলছেন, মূল্যবান কথা বলছেন, সেগুলো নিয়ে আলোচনা নাই। আলোচনা কি? ওই দৌড় নিয়ে। ওদেরকে কাছে ডাইকা ধমক দিয়া থামাই দিবেন, অথবা কোন একটা ভালো পোস্টে দিয়া দেন, ব্যস্ত করে দেন, যেন রাস্তায় দৌড়াইতে না পারে। আর প্রতিমন্ত্রী ইশরাক সাহেবকে বলবো, ইশরাক সাহেব কি প্রতিমন্ত্রী? হ্যাঁ, মনে হয় প্রতিমন্ত্রী। উনাকে বলবো আপনি যদি দৌড়ান, পোলাপানো তো আরো বেশি দৌড়াইবে। বুঝেন না কেন? এই দৌড়াদৌড়িতে হয় কি জানেন, দেখতে ভালো লাগে না, মানুষ বিরূপ সমালোচনা করে। আপনাদের ভালো ভালো অর্জনগুলো নিয়ে কোনো আলাপ হয় না, আলোচনা হয় কি ওই দৌড় নিয়ে। দেখেন এর মধ্যে আপনারা সুন্দর একটা কাজ করছেন এই ঢাকা শহরে। চিটাগাং, সিলেট হয়েছে কিনা আমি জানি না, মনে হয় সব শহরে হয়ে যাবে। ওই যে এআই ক্যামেরা বসায় দিছে গোপনে, যেই ভাই একটুখানি উল্টা পাল্টা করবে অটোমেটিক মামলা খাওয়া যাবে। আপনারা যারা গাড়ি চালান, বিশেষ করে বাইক চালান, 3টা জিনিস মাথায় রাখবেন। ওই যে জেব্রা ক্রসিং আছে না, ভুলেও ওই জেব্রা ক্রসিং এ টাচ করবেন না, গাড়িটা 1 ইঞ্চি হইলেও দূরে রাখবেন, যাইলে কিন্তু বিপদ, বড় একটা মামলা খাওয়া যাবেন। 2 নম্বরটা কি, জোরে স্পিডে গাড়ি চালাবেন না, অটোমেটিক ওইটা ধরা পড়বে, ধরা পড়লেই কিন্তু মামলা খাওয়া যাবেন। আর ওই 2 নম্বরের মধ্যে আরেকটা আছে, আপনি হেলমেট, যদি হেলমেট না থাকে অটোমেটিক মামলা খাওয়া যাবেন। আর 3 নম্বরটা কি, ভুলেও ভাই ওই সিঙ্গেল রোডের মধ্যে ক্রস করতে যাবেন না। ওই যে ওভারটেক করেন, ওই ওভারটেক করতে যাবেন না, ওভারটেক করলেই ধরা খাবেন। এই জিনিসগুলো মাথায় রাখেন। এই কাজটা তো ভাই খুবই ভালো করছে, কিন্তু এই সব আলোচনা নাই। আলোচনা কিন্তু উল্টা পাল্টা অন্যগুলা নিয়া। কিন্তু আজকে আমি মন ভইরা প্রশংসা করতে চাই বিএনপির, কারণ বিএনপি বুলেটের জবাব বুলেট দিয়ে দিছে। এটা বিএনপি দিছে ভাই, আমি ধরে বর্তমান সরকারই এই কাজটা করছে। এইভাবেই জবাব দিতে হবে, বুঝাই দিতে হবে।
আমরা 18 থেকে 20 কোটি মানুষ ওদের কাস্টমার না, ওরা দোকানদার সাইজা আমাদেরকে কাস্টমার বানায়া আমাদের পকেটের টাকা পয়সা সব নিয়ে যাবে। তা কি হয়? এই দোকান ছাড়াও যে আমরা চলতে পারি সেটার প্রমাণ তো হয়ে গেছে অলরেডি। ওই যে নির্বাচনের 3 দিন আগে যে চুক্তিটা করলেন, ওই চুক্তির কারণে ওই যে ওয়ান ওয়ে রোডে ঢুকায় দিল ডক্টর ইউনূস সাহেব। হ্যাঁ, ইউনূস সাহেব ঢুকায় দিয়া চুপচাপ বসে আছে। এখন তাকে জেলে দিবার জন্য তাকে কেন গ্রেফতার করা হচ্ছে না? কিছু সুশীল নাইমা গেছে, এরা আবার ভাই হামের বিশেষজ্ঞ হয়ে গেছে। ডেইলি স্টার পত্রিকায় যায় ওরা গবেষণা করতেছে, ওইখানে একটা গবেষণা কেন্দ্র বানাইছে, হামের টিকা বাইর করতে হবে, হামের টিকা আবিষ্কার করতেছে। আর ওদের একটাই জবান, আর তাদের একটাই উদ্দেশ্য, একটাই নিশানা। কি নিশানা? ডক্টর ইউনূসের বুকের মধ্যে মারতে হবে, বিষ মাখাইয়া তীরের মুখে মারতে হবে ইউনূসের বুকে। এই ফর্মুলায় নাইমা গেছে জয়ে মামুন, শাওন। ওই যে শাওন চিনছেন তো? হ্যাঁ, এ কি বলে এগুলা? বলে এই যে মসজিদে যে খুতবা হয় ওইখানে নাকি সমাজের কোনো উন্নতির কথা বলা হয় না, সমাজ নিয়ে কোনো কথা বলা হয় না, ওইখানে শুধু গীবত গাওয়া হয়। কার গীবত? রবীন্দ্রনাথ ঠাকুরের। ওই খুতবার মধ্যে কেন হামের কথা তুইলা ধরা হয় না? এইটা হলো তার অভিযোগ। আমার মনে হয় ইদানিং উনি মসজিদে যায় না, উনি বলছে এটা কই থেকে শুনছে? উনার ড্রাইভারের কাছ থেকে। ড্রাইভারের সাথে মনে হয় খুব ভালো সম্পর্ক। ড্রাইভার উনাকে বুঝাইছে যে মসজিদের খুতবার মধ্যে রবীন্দ্রনাথকে নিয়ে গীবত গাওয়া হয়, এইটা উনি অনেক কষ্ট পাইছে। হাই রে হাই! আসলে হয়েছে কি জানেন? এরা বি টিম হিসাবে খেলতেছে। হ্যাঁ ভাই, এর মধ্যে আরেকজন হাম বিশেষজ্ঞ আছে, আনিস আলমগীর, মারাত্মক জ্ঞানী, উনিও আছে। ওই যে টার্গেট নিশানা ডক্টর ইউনূস, তারও কিন্তু একই নিশানা ডক্টর ইউনূস। এরা এখন বুঝছেন মজলুম সাজছে, নিজেরা মজলুম সাজছে, হামের জন্য কান্নাকাটি করতেছে। কিন্তু কাউকে কি দেখছেন একটা বারের জন্য কোনো হাসপাতালে যাইতে? না, ওইখানে যাবে না। সব কিছু ভাই মানুষের আবেগ নিয়ে খেলতেছে, আপনাদের আবেগ নিয়ে খেলতেছে। 500-র উপরে হামে বাচ্চা মারা গেছে, আল্লাহ তাদেরকে বেহেশত নসিব করুক। কিন্তু তাদেরকে রাজনীতির সাথে জড়াই দিছে এই কয়টা লোক। এই কয়টা লোকের মেইন প্রবলেমটা কি জানেন? এই ইউনূস। ইউনূস কেন প্রবলেম? এই ইউনূসই তো মেইন টার্গেট শেখ হাসিনার। শেখ হাসিনার মুখে বারবার ইউনূসের কথা শুনছেন না? ইউনূসকে তো দুই চোখেই দেখতে পারে না। এবং সত্য কথা কি জানেন? এই ইউনূস আছে বইলাই শেখ হাসিনা ওই যে টুস কইরা ইন করতে পারে নাই। এই যে এখনো যে বলতেছে মাথা উঁচু কইরা দাঁড়ায়া আমি ইন করুম, সেটাও করতে পারবে না। কারণ এই যে ডক্টর ইউনূস এখনো বাংলাদেশে আছে। আর এই যে বি টিমটা নাইমা গেছে, এই বি টিম নামছে কেন? যেন ইউনূসের নামে অনেকগুলা মামলা দেওয়া হয়, তাকে যেন অ্যারেস্ট করা হয়, এইসব ভয় ভীতি দেখাইতে ইউনূস বাংলাদেশ ছাইরা চইলা যাবে। ইউনূস বাংলাদেশ ছাইরা চইলা গেলে তাহলে শেখ হাসিনার আসার রাস্তাটা সুন্দরভাবে ক্লিয়ার হয়ে যায়। এইটাই হচ্ছে তাদের দূর অভিসন্ধি। এই প্ল্যান নিয়েই কিন্তু নামছে এরা। না হলে ভাই ব্রাদার দেখেন ওই 18 মাসের ইতিহাস বারবার তুলে আনতেছে, হামের ইতিহাস তুলে আনতেছে, কিন্তু গত 16-17 বছর কি ঘইটা গেছে সেগুলা মুইছা দিতে চাইতেছে। যেভাবে মুইছা দিতে চাইছিল চিটাগাঙে, মুছতে পারছেন? মুছতে পারেন নাই, জীবনও মুছতে পারবেন না। আবার লেখা হচ্ছে নতুন কইরা। এই চিটাগাঙে দেখেন হার মানতে বাধ্য হয়েছে তো, পিছাইতে বাধ্য হয়েছে তো। তার মানে কি জানেন? মাননীয় স্পিকার হ্যাঁ জয়যুক্ত হয়েছে চট্টগ্রামে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে চিটাগাঙে, তাই না ভাই? হ্যাঁ জয়যুক্ত হয়ে গেছে। মাননীয় স্পিকার এটা নোট বইয়ে লেখা রাখেন। আমাদের স্পিকার কিন্তু এই জুলাইয়ের পক্ষে, সবসময় দেখবেন উনি জুলাইয়ের পক্ষে কথা বলে। আজকেও উনি কথা বলছে সীমান্ত নিয়ে। এই যে সীমান্তেতে গুলি চালায়, বুলেট চালায়, আমাদের মানুষদেরকে হত্যা করে, সেটা নিয়েও কিন্তু মাননীয় স্পিকার আজকে মুখ খুলছে, প্রতিবাদ করছে। এইভাবে সবাইকে প্রতিবাদ করতে হবে। সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।